নমস্কার, নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আছি আপনাদের সাথে সঞ্চিতা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। খবর এখন বিস্তারিত। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল একটি বসত বাড়ি। ঘটনা ধর্মনগরের বড়ুয়াকান্দি এলাকায়। আগুনে পুড়ে যাওয়ায় সর্বশান্ত হয়ে যান বাড়ির মালিক সবুজ নম। শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ধর্মনগর বড়ুয়াকান্দি ৬ নং ওয়ার্ডের বাসিন্দা সবুজ নময়ের বসত বাড়ি। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার সকালে রোজকার মতো কল মিস্ত্রির কাজের সন্ধানে বাড়ি থেকে বেরিয়ে যান। বাড়িতে তখন ছিলেন উনার স্ত্রী ও ৬ বছরের ছেলে। ১২টা নাগাদ পাশের বাড়িতে যান সবুজ নমর স্ত্রী মঞ্জুরি নম ওনার ছেলেকে নিয়ে। বেলা ১২:৩০ নাগাদ বাড়ির পাশেই কাজ করছিল প্রমোদ রঞ্জন দত্ত। তিনি দেখতে পান ঘরের ভেতর থেকে ধোঁয়া উঠছে। ওনার চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হয়। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে, কিন্তু আগুনের তীব্রতা এতটাই ছিল যে নিমেষের মধ্যে চোখের সামনে পুরো বাড়ি জ্বলে ছারখার হয়ে যায়। জানা গেছে, তিল তিল করে পরিশ্রমের টাকা জমিয়ে এই বাড়ি নির্মাণ করেছিল সবুজ নম। আজ এই পরিবারের স্বপ্নের বাড়ি আগুনে পুড়ে যাওয়ায় সর্বশান্ত হয়েছে এই পরিবারটি। নিজের চোখের সামনে বাড়ির ঘরগুলো জ্বলে পুড়ে যেতে দেখে ওনার স্ত্রী জ্ঞান হারিয়ে ফেলছিলেন বারবার। আগুন লাগার সময় বাড়ির কর্তা সবুজ নম কৈলাসহর ছিলেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের কারণেই এই আগুনের সূত্রপাত। এই অগ্নিকাণ্ডে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান করা যাচ্ছে। বর্তমানে এই অসহায় পরিবারের জন্য এলাকার মানুষ রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন। আমি বাড়ির পিছনে আসলাম, এখানে কাজ করি। হঠাৎ করিয়া দেখা যায় যে তখন দুমা দেখছি না, তখন রাবারের গন্ধ বার হয়েছে। কইরে রাবারের গন্ধ কই বার হয়েছে না, আমার ঘরের বউগাও কর যে খিতা খালি গন্ধ করে। ও এদিকে লাভছে ইয়া কিছু জায়গা আইসি, তখন দুমা দেখা গেছে ফিশারির উপরে প্রচন্ড দুমা। ও দৌড়াইয়া নামছে, নামিয়া তখন আগুন দেখা গেছে না, এই কোনা দিয়া প্রচন্ড দুমা বাড়িতেছে। এরপরে আইসি এদিকে ঘুরিয়ে আইয়া দেখা যায় যে চতুর্দিকে আগুন, দরজা বন্ধ। তখন বালতি দিয়া ও ট্যাঙ্কির তাকিয়া জল মারা শুরু করছি। তখন চিৎকার দিছি, পরে মানুষজন জোগাড় হয়েছে। এরপরে কয় জায়গা ঘরের ভিতরে গ্যাস আছে, গ্যাস আছে কইয়া তো হলেও ভয়ঙ্কর, গ্যাস বাস মারলে তো বিপজ্জনক। সবাই সাইড গেছে, ইতিমধ্যে চতুর্দিকে আগুন এইভাবে বার হয়েছে। ফায়ার সার্ভিসে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস আইছে? ফায়ার সার্ভিস আইছে, আইলে এইদিকে রাস্তাটা ছোট ধীরে আইছে। তারা যেমন এখান থেকে লাইন ঢুকাইতে পারেন না, তখন কথা কইতে কইতে চতুর্দিক ঘেরাও করে লিছে আগুনে। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। রবিবার ধর্মনগর পশু হাসপাতাল কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় ভারতীয় জনতা কিষাণ মোর্চার সাংগঠনিক সম্মেলন। এই সম্মেলনের উদ্বোধন করেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। ৫৬ ধর্মনগর মণ্ডলের ভারতীয় জনতা কিষাণ মোর্চার সাংগঠনিক সম্মেলন অনুষ্ঠিত হয় ধর্মনগর পশু হাসপাতালের কনফারেন্স হলে। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি ভবতোষ দাস, কিষাণ মোর্চার জেলা সভাপতি নবেন্দু দেবনাথ, কিষাণ মোর্চার মণ্ডল সভাপতি বিশ্বজিৎ সেন প্রমুখ। এই অনুষ্ঠানের শুরুতে সাংগঠনিক ফ্ল্যাগ উত্তোলনের পাশাপাশি দেশের বীর শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় এই সম্মেলন। উপাধ্যক্ষ তার ভাষণে কৃষকদের উন্নয়নে সরকার যে যোজনা চালু করেছে সেই বিষয়ে অবগত করেন এবং এই যোজনার আওতায় কৃষকরা লাভবান হবেন বলে জানান। সেখানে ৫০,০০০ হাঁসের বাচ্চা দেবে, গত ২০০০ হাঁসের বাচ্চা দিয়ে চাষ শুরু হলো। সেখানে মৎস্যজীবীরা পাবেন আস্তে আস্তে সব পরিবারকে ৪,০০০, ৫,০০০ করে, ৩,০০০, ৪,০০০ করে, ৫০০, ৬০০ করে হাঁসের বাচ্চা দিয়ে দেওয়া হবে, যাতে হাঁসের ডিম দিয়ে স্বনির্ভর হতে পারে। আপনারা জানলে খুশি হবেন, আমাদের সরকার ঘোষণা দিয়েছে ৫,০০০ পরিবারে ২টো করে গাভী দেবে মহিলাদের। ত্রিপুরা রাজ্যের ৫,০০০ পরিবার সিলেকশন করে ২টো করে গাভী দেবেন, যাতে এই গাভী থেকে দুগ্ধ উৎপাদন করে মায়ের একটু স্বাবলম্বী হতে পারে, পরিবারের পক্ষে সচ্ছলতা ফিরিয়ে আনতে পারে। এটা আমাদের বাজেটে ঘোষণা হয়েছে।
আমাদের সরকার ঘোষণা দিয়েছে যে যাদের বাড়ির সামনে পিচ রাস্তা আছে, সেটা ন্যাশনাল হাইওয়ে হোক, শহর ও গ্রামাঞ্চলে হোক, এই পিচ রাস্তার সামনে পঞ্চায়েতের মাধ্যমে হোক, পৌরসভার মাধ্যমে হোক, ফরেস্টের মাধ্যমে হোক ফলবতী গাছ দেওয়া হবে আর ফুল গাছ দেওয়া হবে। যেটা আমার দীর্ঘদিনের পরিকল্পনা ছিল, সেটা সরকার গ্রহণ করেছে। উপরন্ত লাভ হয়েছে কি, যে আপনারা বাড়ির সামনে গাছ লাগালে সে পঞ্চায়েতের মাধ্যমে যদি অ্যাকাউন্ট কিংবা পৌরসভার মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে প্রতি মাসে গাছগুলোকে লালন পালন করার জন্য 200 টাকা ঢুকবে অ্যাকাউন্টে। আপনার বাড়ির সামনে ফলবতী গাছ, ফল আপনি পাবেন, ফুল আপনি পাবেন। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে গেল আগরতলার শান্তিপাড়ার শান্তি হোটেল। অগ্নি নির্বাপক দপ্তরের 5টি ইঞ্জিন সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগরতলার পুরাতন মোটর স্ট্যান্ডের কাছে শান্তি হোটেলে কিভাবে আগুন লাগার ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখা হবে। আগাম সতর্কতামূলক ব্যবস্থা না রাখা হলে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে, জানিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক অখিল কুমার শুক্লা। তিনি আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে শ্রী শুক্লা বলেন, এই ঘটনায় কারোর মৃত্যুর খবর না থাকলেও আগুন নেভাতে গিয়ে কয়েকজন ফায়ার কর্মী আহত হয়েছেন। আগুন নেভাতে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়। ये जो आग लगी थी शांति होटल में, अभी कारणों का तो जांच होगा, पर इसमें एक ही भगवान ने रक्षा किया है हम लोगों का कि कोई जान की क्षति नहीं हुई है। 2 लोग अंदर थे जिनको फायर सर्विस वालों ने सुरक्षित रूप से निकाल लिया। थोड़ी बहुत चोट जरूर फायर सर्विस वालों को लगी है, परंतु क्योंकि कोई जान की हानि नहीं हुई, ये भगवान का और माँ त्रिपुरेश्वरी का हम लोगों पर आशीर्वाद है। দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন আয়ত্তে আসে। ফায়ার কর্মীদের ঝুঁকি নিয়ে আগুন নেভাতে হয়েছে। শান্তি হোটেলে প্রবেশের রাস্তা থাকলেও বের হওয়ার বিকল্প কোনো রাস্তা নেই। হোটেল থেকে দুজনকে কোনোভাবে ফায়ার কর্মীরা বের করে আনতে সক্ষম হয়েছেন। হোটেলে ছিল না সতর্কতামূলক ব্যবস্থা, জানিয়েছেন এক ফায়ার কর্মী। তবে শান্তি হোটেল থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান ফায়ার কর্মীদের। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। আমরা তো সঙ্গে সঙ্গে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হেডকোয়ার্টার থেকে আমরা প্রচণ্ড ভিতরে ঢোকার কোনো রাস্তাই নাই, পিছনেও নাই, সাইডেও নাই, একদম ফ্রন্ট সাইড। কটা ইঞ্জিন কাজ করছে এখন পর্যন্ত? 5টা ইঞ্জিন। কোন কোন জায়গাতে ছিল? হয়তো ফুলবাজার, এনসিসি, কুঞ্জবন, বাজারঘাট, আগরতলা। আগুন নেভানোর কাজে কী কী সমস্যা পড়তে হয়েছিল আমাদের? সমস্যা বলতে আমরা ঢুকতেই পারছি না, এটাই মেইন সমস্যা। কেন কেন ঢুকতে পারছি না? ঢুকার রাস্তা একটা এবং এক্সিট বেরোনোর রাস্তা নাই। আচ্ছা, মাল্টিস্টোর বিল্ডিংয়ে অপারেশনের ক্ষেত্রে আগুন নেভানোর কাজের ক্ষেত্রে আপনাদের কাছে হাইড্রোলিক কোনো ইঞ্জিন ছিল কি না, বা আপনাদের কী কী ইকুইপমেন্ট ছিল? হাইড্রোলিক না, হাইড্রোলিক এখানে ব্যবহার অন্য কারণে থাকতে পারে না। কিন্তু উপরে যখন আপনারা উঠছিলেন লেটার দিয়ে উঠছি। নর্মাল লেটার দিয়ে? হ্যাঁ, নর্মাল লেটার দিয়ে কাজ করার ক্ষেত্রে তাহলে হাইড্রোলিক লেটারের ব্যবহারটা কোন দিনের জন্য? হাইড্রোলিক লেটারের ব্যবহার কোন দিনের জন্য? হাইড্রোলিক তো 3 তলা, 10 তলা, 15 তলা। এতটা সময় লেগেছে কেন? হ্যাঁ, এতটা সময় লাগার কারণ কি? কারণ রাস্তা নাই, ঢোকার রাস্তা নাই। বিধায়ক আশিস সাহা আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। প্রতিকূলতা সত্ত্বেও ফায়ার কর্মীরা যেভাবে দ্রুততার সাথে আগুন নেভানোর কাজটি করেছেন তিনি তার প্রশংসা করেন। বিস্তীর্ণ এলাকা অল্পেতেই রেহাই পেয়েছে একমাত্র ফায়ার কর্মীদের কারণে। বিধায়ক রাজন্য আমলের তৈরি করা এসব বিল্ডিংগুলোকে আগুন নেভানোর ব্যবস্থা রয়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি জানান, রাজ্য সরকার শহরের ঝুঁকিপূর্ণ বাড়িগুলো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কতটা সক্ষম তা খতিয়ে দেখছে। ইতিমধ্যেই শুরু হয়েছে সার্ভে। প্রশাসকদের তাদের সময়ে এটা গড়ে উঠেছে। তো মূলত আমাদের যে পুরো প্রশাসনের তরফ থেকে বিল্ডিং রুল অনুযায়ী কনস্ট্রাকশন করার বিষয়টা, এটা অনেকটা নেগলেক্টেড। যদিও রিসেন্টলি নতুন সরকার বিল্ডিং রুলকে আরও যেন যথোপযুক্ত করা যায় সেদিক থেকে তারা করছেন। এখন কথা হয়েছে যে এটি রাজন্য আমলের সমস্ত কনস্ট্রাকশন, তো সেই দিক থেকে যারা প্রাতিষ্ঠানিক বিজনেসের সঙ্গে জড়িত বিভিন্ন ব্যবসা এখানে হচ্ছে। তো আমাদের
মানে এটাই বলার যে যে বিষয়গুলি গুরুত্ব দিয়ে ভাবনা চিন্তা করা উচিত সেগুলি অনেকটা অপ্রতুলতা আছে। আমরা আশা করব যে প্রশাসনের তরফ থেকে যেমন এগুলি নজরদারি চলছে এবং সেগুলি মানে মাননীয় হাইকোর্ট যে রায় দিয়েছেন সেগুলি কার্যকর করার জন্য পদক্ষেপও নেওয়া হচ্ছে। আমরা আশা করব যে পুরনো শহরকে আধুনিক শহরে রূপান্তরিত করে সেইখানে যেন আধুনিক প্রযুক্তিগত যে সরঞ্জাম বা তাদের যে ব্যবহারিক জিনিসপত্র সেগুলি করা। অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিক জানান, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে, প্রয়োজনে সিল করে দেওয়া হবে হোটেল। हमारे बहुत लगे हुए, आगे हमने काबू कर लिया है। शुरू में काफ़ी दिक्कत हो रही थी कि स्मोक बहुत ज़्यादा था, लेकिन हमारे लोगों ने बड़ी मेहनत करके और फायर पे काबू कर लिया है। अभी कंट्रोल में स्मोक थोड़ा बचा हुआ है, कंट्रोल में। सोर्स ऑफ फायर के बारे में कुछ पता है? ये अभी कुछ कहना संभव नहीं है, क्योंकि इन्वेस्टिगेशन होगा, उसके बाद पता चलेगा कि किस वजह से ये आग लगी। अब तक किसने काम किया? हमारी तो टीमें सारे स्टेशन से आई हुई हैं, एक फायर टेंडर के बस का नहीं था ये, तो सभी ने मिलकर के काम किया। फायर सर्विस सफिशिएंट इक्विपमेंट है क्या इधर? हमारे पास इक्विपमेंट है। সব মিলিয়ে রবিবার সকালে গোটা রাজধানী আগুনের আতঙ্কে ছিল জড়সড়। আগুন আয়ত্তে আসার পর শুরু হয়েছে ক্ষয়ক্ষতির নিরূপণের প্রক্রিয়া। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। রবিবার ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হল ভারতীয় মজদুর সংঘের সম্মেলন। এই সম্মেলনের উদ্বোধন করেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। ভারতীয় মজদুর সংঘের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এছাড়াও উপস্থিত ছিলেন টিআরকেএস এর জেলা সভাপতি কৃষ্ণজ্যোতি ভট্টাচার্য, ভারতীয় মজদুর সংঘের জেলা সভাপতি বিপ্লব দাস প্রমুখ। এই সম্মেলনের মাধ্যমে আগামী দিনের কাজকর্ম কিভাবে সুন্দরভাবে করা যায় তা নিয়ে আলাপ আলোচনা হয় এবং নতুন কমিটি গঠন করা হয়। উপাধ্যক্ষ তার ভাষণে বলে, এই সংগঠনের কাজে তাদেরকেই যাতে অগ্রাধিকার দেওয়া হয় যারা প্রথম থেকে সংগঠনের সাথে ছিল। নতুন যোগদানকারীরা যাতে কোনোভাবেই সামনের সারিতে এসে সংগঠনের কাজে বাধা সৃষ্টি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার কথা বলেন উপাধ্যক্ষ। এই সম্মেলনে শ্রমিকদের উপস্থিতির হার ছিল লক্ষণীয়। এখন তো আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্বে এটা যদি চলতে থাকে তাহলে কিন্তু আমি কিছুদিন পূর্বে এখানে কর্মচারী সম্মেলন বলেছিলাম, আজকে কিষাণ মোর্চা সম্মেলন চলছে হাসপাতালের, ভেটেরিনারি হসপিটালে, কমিউনিটি হলে, সব জায়গায় বলি আমি কিন্তু জোট আমলটা দেখে এসেছি। আমার মতো অনেকে দেখে এসছেন। 88 সালে ক্ষমতায় চলে এসে 93 সালে ক্ষমতা থেকে চলে গেল। কি কি কারণে চলে গেছে তার কিছু ব্যাখ্যা আমার কাছে আছে। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আগরতলার প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিদ্যালয়ে রবিবার শিবজ্যোতি মহোৎসবের সূচনা করেন রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি। শিব চতুর্দশী উপলক্ষে রবিবার আগরতলার আড়ালিয়ায় প্রজাপিতা ব্রহ্মকুমারীর ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে শিবজ্যোতি মহোৎসবের সূচনা করেন রাজ্যপাল অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কি। তিনি ব্রহ্মকুমারীর 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কর্মসূচির সূচনা করেন। রাজ্যপাল প্রজাপিতা ব্রহ্মকুমারীর সামাজিক কাজের প্রশংসা করেছেন। সারা পৃথিবীর সাথে পাকিস্তানের করাচিতেও ব্রহ্মকুমারীর শাখা রয়েছে। শিবের আশীর্বাদে পাকিস্তান একদিন শান্তির দেশে পরিণত হবে বলে তিনি आशा प्रकाश करें। ये जो आपका ध्येय वाक्य ध्येय शब्द कहना चाहिए ओम शांति, ये कितना परम प्रिय है। मैं याद कर रहा था कविता बहन जी को, उन्होंने बांग्लादेश में भी सेवा की है। कई देशों में ब्रह्मा कुमारी के आश्रम है, लगभग 140 और 10-12 लाख श्रेष्ठों की संख्या, जरा कल्पना करिए आप। तो मैं बैठे बैठे सोच रहा था कि सब दूर इतना कार्यक्रम है, सब देशों में लगभग 140 देशों में इतने सदस्य हैं, बांग्लादेश के अंदर भी हम पहुंच गए, हम पाकिस्तान में पहुंचेंगे। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেল একটি বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ধর্মনগরে এবার অত্যাধুনিক সাজে সেজে উঠল রংমহল বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল।
এখানে বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো সামাজিক কাজে অত্যাধুনিক ও রুচিসম্মত সব ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে। কনফারেন্স হল এবং গাড়ি পার্কিং এর বিশেষ সুবিধা রয়েছে আমাদের রংমহলে। আমাদের ঠিকানা থানা রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 8730064074। অলংকারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন। পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানেই রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। ফিরে এলাম বিরতির পর। শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও ছাত্রছাত্রীদের মেধার বিকাশ ঘটাতে রাজ্য সরকারের নয়া উদ্যোগ। রবিবার রাজ্যের সকল বিদ্যালয়ে অনুষ্ঠিত হল শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকাদের নিয়ে বৈঠক। রাজধানীর উমাকান্ত একাডেমির ইংরেজি মাধ্যম স্কুলে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। পূর্বতন সরকারের সময়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে বললেই চলে। স্বাভাবিকভাবেই অভিভাবকরা তাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ধীরে ধীরে বেসরকারি বিদ্যালয়ের দিকে ধাবিত হচ্ছিল। রাজ্যে নয়া সরকার প্রতিষ্ঠার পর বিষয়টি গুরুত্ব সহকারে অনুধাবন করেন এবং রাজ্যের নয়া সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করে শিক্ষার গুণমান বৃদ্ধি ও ছাত্রছাত্রীদের মেধার বিকাশ ঘটাতে শিক্ষা দপ্তর থেকে নেওয়া সময়োপযোগী বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। রাজ্যের শিক্ষার মান কোন স্তরে রয়েছে তার জন্য শিক্ষণ স্তর মূল্যায়ন করা হয়। তারপরে এই দিন রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলোতে শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকাদের নিয়ে বৈঠক করা হয়। রাজধানীর উমাকান্ত একাডেমি ইংরেজি মাধ্যম বিদ্যালয় সহ বেশ কয়েকটি বনেদি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের বৈঠকে উপস্থিত ছিলেন খোদ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তিনি শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকাদের এই বৈঠকের গুরুত্ব সম্পর্কে জানান। পরে তিনি সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এই উদ্যোগের মূল উদ্দেশ্য সম্পর্কে জানান। রাজ্য সরকার একটা প্রকল্প ঘোষণা করেছে, নতুন দিশা। এই প্রকল্পের মূল উদ্দেশ্য সর্বভারতীয় 2-3টা সার্ভেতে সমীক্ষাতে দেখা গেছে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা ক্লাস 8-এ পড়ে, ক্লাস 6-এ পড়ে, তারা ভালো করে ক্লাস 2 বাংলা পড়তে পারে। অধিকাংশ, সব না, বেশ সংখ্যক বিয়োগ জানে না, ভাগ জানে না। এতে আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। আমরা তাড়াতাড়ি ভাবলাম, ওরা করেছিল স্যাম্পল সার্ভে, আমরা ভাবছি সমস্ত ছেলে মেয়েদের সার্ভে করে ফেলি। আসলে মূল্যায়নটা কি, তার শিক্ষণ স্তরটা কোন জায়গায় আছে, সেই জন্য আমরা এই যে 6 থেকে 8 আমরা 25, 26, 27, 28 এই 4 দিন আমরা প্রত্যেক ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়েছি। এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি, আমাদের শিক্ষক শিক্ষিকারা উদ্যোগ নিয়েছে, অভিভাবকদের চিঠি পাঠিয়েছে, আমিও পাঠিয়েছি, মুখ্যমন্ত্রী পাঠিয়েছে। চিঠি পাঠিয়ে শিক্ষকদেরও চিঠি পাঠিয়েছে যে আসল তথ্যটা বেরিয়ে আসো। এতে আমরা দেখেছি যে এই রাজ্যে 3,20,000 ছেলে মেয়ে আছে ক্লাস 3 to 8 এবং আমরা 3,16,000 প্রায় 98% স্টুডেন্টকে স্কুলে নিতে পেরেছি। এতে দেখা গেছে যে আমাদের রাজ্যের ক্লাস 8-এ পড়ে এমন ছেলে 54,000 আছে, এর মধ্যে 36% তারা ক্লাস 2 বাংলা পড়তে পারে না এবং 67% যারা ভাগ জানে না। তো এই জন্য কী করব, এখানে গাবড়ে গেলে চলবে না। আমরা এই জন্য চিন্তা করেছি তাহলে তাদেরকে 8 স্ট্যান্ডার্ডে রাখতে হবে, 6কে 6 স্ট্যান্ডার্ডে রাখতে হবে। সেজন্য আমরা একটা প্রকল্প ঘোষণা করেছি এবং এই প্রকল্পে একটু সময় লাগবে। আমরা 800 টিচারকে বহিরাজ্যে 15 দিন, এ রাজ্যে 15 দিন, 30 দিনের একটা ট্রেনিং করাচ্ছি এবং দেশের মধ্যে সবচেয়ে বেস্ট ইনস্টিটিউশন তার থেকে এনে আমাদের ট্রেনিং করাবো। এদেরকে আমরা একাডেমিক লিডার বানাবো 800, তাদেরকে স্কুলে পোস্টিং দেবো না, ব্লকে পোস্টিং থাকবে এবং তারা প্রত্যেক স্কুলে লাস্ট বেঞ্চে গিয়ে পড়বে।
এছাড়া 25,000 যে টিচার আছে তাদেরও 10 দিনের ট্রেনিং হবে। কীভাবে, এই যে এখন বুঝেছি আমাদের কোথায় গলত, এবার তাদেরকে শিক্ষণ পদ্ধতিটা চেঞ্জ করতে হবে। এই শিক্ষণ পদ্ধতি কী হওয়া উচিত সেজন্য আমরা ব্যবস্থা করছি। ওই যে একাডেমিক লিডার উনি ক্লাসের লাস্ট বেঞ্চে বসবে, লাস্ট বেঞ্চে বসে দেখবে টিচার সঠিকভাবে পড়াচ্ছে কিনা, অর্থাৎ যেরকমভাবে শিক্ষণ পদ্ধতি যেরকম করা উচিত এরকম করা হচ্ছে কিনা। এই জন্য আমরা আগে যেমন টেক্সট বুক দিতাম, টেক্সট বুক দিচ্ছি, এখন ওয়ার্ক বুকও দেবো। এই জন্য 1 কোটি টাকা আমরা বাজেট রেখেছি এবং প্রত্যেক 800 একাডেমিক লিডার যারা থাকবে তাদেরকে প্রত্যেককে ল্যাপটপ দেওয়া হবে। কারণ এছাড়া যে হেডমাস্টার বা ইনচার্জ তাকেও ল্যাপটপ বা ডেস্কটপ থাকবে। প্রত্যেক ছেলে মেয়ের জন্য একটা করে চাইল্ড ওয়াইজ ডাটা থাকবে। এই চাইল্ড ওয়াইজ ডাটা, অর্থাৎ সুবন চৌধুরী শিশু বিহারে পড়ছে, আমি টিপ দিলে বুঝতে পারবো সুবন চৌধুরী টিচারকে, তাকে জিজ্ঞেস করবো তার শিক্ষণ স্তর কোন জায়গায় আছে, এটা ইমপ্রুভ করতে হবে। টিচার অ্যাকাউন্টেবিলিটি আমরা আনছি যাতে আমার এক একজন শিক্ষক 10-12 জন ছেলে মেয়েকে অ্যাডপ্ট করে নিতে হবে, 15 জন 20 জন, তো এরকমভাবে চিন্তা করছি। আমরা আশা করি আমাদের রাজ্যের ছেলে মেয়েদের মেধা রয়েছে, মেধা সঠিকভাবে বিকশিত হয়নি। এই জন্য শুধুমাত্র শিক্ষকরা দায়ী না, আমরা অনেকেই দায়ী। সেজন্য আমরা শিক্ষণ পদ্ধতিটা চেঞ্জ করছি, করে আগামী দিনে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের সঠিক জায়গায় পৌঁছাতে পারি, সেটা আমাদের উদ্দেশ্য। শিক্ষামন্ত্রী এদিন স্পষ্ট জানান, রাজ্যের শিক্ষার গুণমান বৃদ্ধি ও অভিভাবকদের স্বপ্ন অনুযায়ী তাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিত করাই রাজ্য সরকারের উদ্দেশ্য। রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাভাবিকভাবেই খুশি অভিভাবক মহল। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। রবিবার অমরপুর চণ্ডীপুর মাঠে কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রকাশ্য জনসমাবেশ। এই জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কংগ্রেসের প্রদেশ সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন। প্রথমে জাতি তারপর পার্টি, এই কথাটি বলেই শুরু করেন আজকের এনআরসি ইস্যুতে ডাকা প্রকাশ্য সমাবেশ রাজ্যের মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। আজ অমরপুর চণ্ডীবাড়ি মাঠে এক প্রকাশ্য সমাবেশ হয় জনজাতিদের। সেখানে দলমত নির্বিশেষে সবাই একসাথে মিলে তাদের জাতিকে রক্ষা করা এবং উন্নতি সাধনের জন্য এক জায়গায় মিলিত হয় সবাই। আজকের এই মঞ্চে সমস্ত দলের উপজাতিরা উপস্থিত ছিলেন। ভাষণের মাধ্যমে উঠে আসে আগামী লোকসভায় বিজেপি শাসনে আসলে এনআরসি চালু করবে, যাতে করে উপজাতিদের অনেকটাই অসুবিধা হবে। তাছাড়াও তিনি আরো বলেন, রাজ্যের কংগ্রেস দলের সভাপতি হয়েছি মাত্র 40 ঘন্টা হয়েছে, কিন্তু আমি নিজ জাতিকে ভুলিনি আর ভুলবও না। দল যেটাই করি জাতির জন্য সবকিছুই পেছনে থাকবে, প্রথমে জাতি তারপর পার্টি। যারা তার বিরুদ্ধে কথা বলছে তাদেরকেও এক হাত নিয়ে নাম না করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিরস্কার করেন। তিনি আরো বলেন, রাজ্যের বাইরে ছেকে আসা কোনো এক ব্যক্তি বলবে কিভাবে চলতে হবে আমাদের, সেটা আমরা মানতে পারি না। আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে শাসক দলকে অনেকটাই চিন্তায় ফেলেছে, কারণ রাজ্য সরকারের 1 বছর পূর্ণ হয় আজ, কিন্তু এত লোক সমাগম কোনো সভা কিংবা সমাবেশে করতে পারল না মহকুমা শাসক কমিটি। এই সমাবেশে প্রায় 3000-এরও বেশি লোক অংশগ্রহণ করেন। कोई कुछ भी बोले, बुबागरा पहले कांग्रेस प्रेसिडेंट नहीं है, पहले अपने समाज, अपने राज्य, अपने देश के साथ है। मैं सबको प्यार करता हूं, सबको प्यार करता हूं। कोई सीपीएम में है, बुबागरा प्यार करेगा। जो आईपीएफटी में है, बुबागरा प्यार करेगा। जो आईएनपीटी में है, बुबागरा प्यार करेगा। जो बीजेपी भी है, बुबागरा प्यार करेगा। जो कांग्रेस में है, बुबागरा प्यार करेगा। क्योंकि ये जो इतिहास है, ये जो ये है, ये हमारा है। हम ये नफरत में हम एक दूसरे से लड़ेंगे नहीं। অমরপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। মহারানী পেট্রোল পাম্পের অর্থ ছিনতাইয়ের ঘটনায় আরও এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পশ্চিম থানার পুলিশ। তদন্তের স্বার্থে ধৃতের নাম জানায়নি পুলিশ। রবিবার তাকে আরকেপুর থানার হাতে তুলে দেওয়া হয়েছে।
মহারানী পেট্রোল পাম্প থেকে অর্থ ছিনতাইয়ের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পশ্চিম থানার পুলিশ। পশ্চিম আগরতলা থানার ওসি সুব্রত চক্রবর্তী জানিয়েছেন, শনিবার রাতে তাকে লেক চৌমুহনীস্থিত বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রবিবার তাকে আরকেপুর থানার হাতে তুলে দেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে ধৃতের নাম জানাতে অস্বীকার করেন তিনি। উল্লেখ্য, গত বৃহস্পতিবার মহারানী পেট্রোলিয়াম পাম্প থেকে অর্থ ছিনতাইয়ের ঘটনার মূল অভিযুক্ত সহ মোট 6 জনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় 2টি পিস্তল, নগদ 34,830 টাকা ও 2টি বাইক। ধৃতদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে লেক চৌমুহনী থেকে আরও এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। আমাদের খেয়াল আছে যে উদয়পুরে একটা যে পেট্রোল পাম্প ডাকাতি হয়েছিল, সেই ডাকাতির ইয়েতে উদয়পুর থেকে আমাদের কাছে রিকোয়েজিশন আসে যে এই একটা লোক সে ওয়ান্টেড। এরপরে আমরা কালকে রাত্রেবেলা রেড করার পরে ওই ভদ্রলোককে আমরা অ্যারেস্ট করি এবং আজকে আমরা উদয়পুর পুলিশের কাছে এটা হ্যান্ড ওভার করে দিচ্ছি। লেক চৌমুহনীতে। না, এগুলো এখন তদন্তের সাথে বলা যাবে না, এগুলো তারা ইন্টারোগেশন করে তারপর। উদয়পুর থানা থেকে খবর আসে যে তাদের ওখানে যে পেট্রোল পাম্পে যে ডাকাতি হয়েছিল, এই ডাকাতির একজন ইনভলভ পার্সন লেক চৌমুহনীতে আছে। তখন আমরা রাতে 1:30টার সময় রেড করার পরে তাকে লেক চৌমুহনী থেকে তার বাড়ি থেকে তাকে আমরা অ্যারেস্ট করি এবং আজকে আমরা উদয়পুর থানা পুলিশের কাছে তাকে আমরা হ্যান্ড ওভার করছি। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। শনিবার এক সভার মধ্য দিয়ে পুষ্টি ও খাদ্যপ্রাপ্তি যোজনার আনুষ্ঠানিক সূচনা হলো কাঁঠালতলীর শিপেঞ্জুরি সমবায় সমিতিতে। এই সভায় সমিতির চেয়ারম্যান বিজয় কুমার কানু প্রকল্পটির সঠিক বাস্তবায়নের উপর দীর্ঘ আলোচনা করেন। অসম সরকারের খাদ্য ও সামরিক সরবরাহ এবং গ্রাহক পরিক্রমা বিভাগের প্রকল্প সুলভ পুষ্টি ও খাদ্যপ্রাপ্তি যোজনার আনুষ্ঠানিক সূচনা হলো কাঁঠালতলীর শিপেঞ্জুরি সমবায় সমিতিতে। এই উপলক্ষে শনিবার সমবায় সমিতির কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির চেয়ারম্যান বিজয় কুমার কানু সরকারি এই প্রকল্পের সঠিক বাস্তবায়নের উপর দীর্ঘ আলোচনা করেন এবং জনহিতকর প্রকল্পটির জন্য সরকারের ভূয়সী প্রশংসা করেন তিনি। চেয়ারম্যান বিজয় কুমার কানু আরও বলেন, শিপেঞ্জুরি সমবায় সমিতির অধীন মোট জনসংখ্যা 21,088। এর মধ্যে 8,328 জন বিনামূল্যে খাদ্য সুরক্ষার চাল পাবেন এবং 12,760 জন 1 টাকা মূল্যে সে চাল পাবেন। আজ থেকে সে চাল প্রত্যেক ডিলারদের মাধ্যমে বন্টন করা হবে। এদিনের সভায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সমবায় সমিতির সম্পাদক কলিম উদ্দিন, প্রাক্তন চেয়ারম্যান আব্দুল সাহিদ, আব্দুল শুক্কুর সহ আরো অনেকেই। সরকারের নির্দেশ আমাদেরকে যে 1 টাকা মূল্যে চাল দেওয়া হয়েছে, হিন্দিভাষী বলয় ছাড়া প্রত্যেক মানুষের 1 টাকা চাল পাবে। হিন্দিভাষী বলয়কে বিনামূল্যে চাল দেওয়া হয়েছে, সেই চাল যেন বিনামূল্যে বিতরণ হয়, তার জন্য আমরা আজকে এই সমবায় সমিতিতে বিশেষ সভা আরম্ভ করেছি। সভায় সিদ্ধান্ত নিয়েছি আমাদের এজেন্ট যারা আছেন ওনারা যেন সময় মতো প্রত্যেক গ্রাহককে চাল দেন। হিন্দিভাষী সহ বাগানে যারা আছে, বস্তি এলাকায় যারা হিন্দিভাষী আছে, সবাই যেন বিনামূল্যে চাল পায় এবং অন্যান্য কমিটি যারা আছে তারা যেন 1 টাকা রেটে চাল সংগ্রহ করতে পারে। কাঁঠালতলী প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। পশ্চিম কার্বি আংলং জেলার থেবনিতে বন্য হাতির তাণ্ডব। একই পরিবারের 2টি ঘর নষ্ট হয়। অল্পেতে প্রাণে রক্ষা পায় ঘরে বসবাসকারী মানুষজন। পশ্চিম কার্বি আংলং জেলার থেবনি থানার অন্তর্গত ফিলাংপি বাপ্পুজিয়া গ্রামে বন্য হাতির তাণ্ডবে একটি পরিবারের 2টি ঘর নষ্ট হয়ে যায়। রবিবার দুপুর 12টার সময় বন্য হাতিরা ঘরের ভেতরে ঢুকে চাল, আটা সব খেয়ে ফেলে। ঘরের ভেতরে থাকা মানুষজন কোনো রকমে পালিয়ে প্রাণে বাঁচে। আমার গাঁৱটো লালুন বস্তি 12 বজিয়া হয় আৰু ৰাতি মইতো ইয়াত নাই, মোৰ ছোৱালীজনী কিবা বিয়া আছে, মালিকৰ ঘৰত নাই। মোৰ ল'ৰাটো মাজুটো আছিলে ঘৰত, ঘৰটো চব ভাঙি হাতীয়ে 2টাই আহি তলং কৰি গোটেই মোৰ ধান চাউল খাই একে শেষ কৰি দিছে। ঘৰ পালেং সব ভাঙি দিছে। মোৰ ল'ৰাটো যেনে তেনে ক'ৰবাত যাই লুকাই কৰি বাঁচিছে। কার্বি আংলং প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। শিলচরে অনুষ্ঠিত সারা ভারত বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতায় ধর্মনগরের পঞ্চম বৈদিকের বিরাট সাফল্য। প্রতিযোগিতায় 30টি দলের মধ্যে পঞ্চম বৈদিক ছিনিয়ে আনলো দ্বিতীয় শ্রেষ্ঠ প্রযোজনা এবং শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার।
আবারও নাট্য বিষয়ক খবরাখবরে ধর্মনগরের পঞ্চম বৈদিক শিরোনামে। গত 9 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি শিলচর জেলা গ্রন্থাগার মঞ্চে প্রতি বছরের মতো এবারও বসেছিল 39তম নরেশচন্দ্র পাল স্মৃতি সারা ভারত বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা। সমগ্র উত্তর পূর্বাঞ্চলে রূপম আয়োজিত এই প্রতিযোগিতা সবচাইতে পুরনো, শৌখিন ও গুরুত্বপূর্ণ। এবার কলকাতা, দিল্লি, গোটা আসাম, বরাক ও ত্রিপুরা মিলে মোট 30টি দল অংশ নিয়েছিল এবং সব দল মিলিয়ে প্রায় 300 অভিনেতা অভিনেত্রী অংশ নিয়েছিল। বিচারকের দায়িত্বে ছিলেন কলকাতার 2 জন এবং শিলচরের অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী। এই প্রতিযোগিতায় পঞ্চম বৈদিক তৃতীয়বারের মতো ধর্মনগরের হয়ে পুরস্কার ছিনিয়ে নিয়ে আসে সম্পূর্ণ নিজের পরিশ্রম, সততা ও দক্ষতা দিয়ে। পঞ্চম বৈদিকের এবারের নাটক ছিল নাট্যকার মনোজ মিত্রের পরবাস। নির্দেশনায় ছিলেন মিলন দেব। নাটকটির বিভিন্ন চরিত্র রূপায়ণে ছিলেন সুমিত নাথ চৌধুরী, শুভাশিস গুপ্ত, মৃন্ময় কান্তিনাথ, সঞ্জীব রায়, তাপস নাথ, নিশীথ দাস, বাদল লোধ, মনিকা ভট্টাচার্য ও মিলন দেব। মঞ্চ নির্মাণে সুবল গোস্বামী, আবহে বিজয় দেবনাথ, রূপসজ্জায় লাভলীনাথ চৌধুরী ও আলো নির্দেশনায় বাদল লোধ। নাটকটি মঞ্চস্থ হয়েছিল 10 ফেব্রুয়ারি সরস্বতী পুজোর রাতে। নাটকটি প্রাণবন্ত মঞ্চায়ন উপস্থিত দর্শক শ্রোতাদেরকে আকৃষ্ট করে দেয়, বিচারক মণ্ডলীকে আপ্লুত করে। বিচারক মণ্ডলীর রায়ে পঞ্চম বৈদিকের পরবাস 2টি গুরুত্বপূর্ণ পুরস্কার পায়। শ্রেষ্ঠ অভিনেতা ও দ্বিতীয় শ্রেষ্ঠ দল। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান পরবাস নাটকের নির্দেশক ও করালি চরিত্রের রূপদানকারী মিলন দেব এবং দ্বিতীয় শ্রেষ্ঠ দলের সম্মান পায় পঞ্চম বৈদিকের পরবাস। এত বড় আসরে পঞ্চম বৈদিকের এই সাফল্য ধর্মনগর তথা ত্রিপুরার নাট্য জগতে খুশির জোয়ার বয়ে আনে। গত 22 ফেব্রুয়ারি আসামের বহুল প্রচারিত দৈনিক যুগসংঘ পত্রিকায় ধর্মনগর পঞ্চম বৈদিকের পরবাস নাটকের বহুল প্রশংসা করা হয়। পঞ্চম বৈদিকের এই সাফল্যের বিষয়ে জানতে চাইলে পরবাস নাটকের নির্দেশক মিলন দেব বলেন, 2019 ইংরেজি বছরটা পঞ্চম বৈদিকের জন্য অত্যন্ত আনন্দের, সুখের এবং গর্বের। কারণ গত জানুয়ারি মাসে আমরা আসামের নোয়াগাঁও বাঙালি সমাজ আয়োজিত সারা বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতায় আমরা অংশ নিয়েছিলাম। তারপর ফেব্রুয়ারি মাসে 10 ফেব্রুয়ারি শিলচরে রূপম আয়োজিত সারা ভারত বাংলা নাটক প্রতিযোগিতায় আমরা অংশ নিয়েছি। 2টি প্রতিযোগিতায় অংশ নিয়েই আমরা পুরস্কার ছিনিয়ে এনেছি। আমরা নগাঁও বাঙালি সমাজ আয়োজিত নাটক প্রতিযোগিতায় যে নাটকটি মঞ্চস্থ করেছিলাম সেটি ছিল বিমল বন্দ্যোপাধ্যায় রচিত এবং আমার নির্দেশিত নাটক একটি অবাস্তব গল্প। এবং শিলচরে রূপম আয়োজিত সারা বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতায় আমরা যে নাটকটি মঞ্চস্থ করেছিলাম সেটি ছিল মনোজ মিত্র রচিত আমার নির্দেশিত নাটক পরবাস। একটি অবাস্তব গল্পে আমরা শ্রেষ্ঠ সহ অভিনেতার পুরস্কার পাই এবং পরবাস নাটকে শিলচর থেকে আমরা শ্রেষ্ঠ অভিনেতা এবং দ্বিতীয় শ্রেষ্ঠ প্রযোজনা পাই। আমাদের জন্য শিলচর রূপম প্রতিযোগিতার পুরস্কারগুলো খুব গুরুত্বপূর্ণ এই কারণে, এই প্রতিযোগিতায় দিল্লি, কলকাতা, আসাম এবং ত্রিপুরা সহ প্রায় 30টি দল অংশ নিয়েছিল এবং প্রায় 300-এরও বেশি অভিনেতা অভিনেত্রী অংশ নিয়েছিল। সেখান থেকে শ্রেষ্ঠ অভিনেতা এবং দ্বিতীয় শ্রেষ্ঠ প্রযোজনা পাওয়াটা অত্যন্ত আনন্দের। আমাদের এই নাটকটাতে যারা অভিনয় করেছিলেন প্রত্যেকে অত্যন্ত দক্ষ অভিনেতা এবং প্রত্যেকে যথেষ্ট পরিশ্রম করে অভিনয় করেছিলেন, যার দরুন আমরা দ্বিতীয় শ্রেষ্ঠ প্রযোজনার পুরস্কারটা পাই। এর জন্য আমি আমার দলের সমস্ত কুশীলবদের ধন্যবাদ জানাই। যারা এই নাটককে অভিনয় করেছিলেন তারা ছিলেন সুমিত নাথ চৌধুরী, শুভাশিস গুপ্ত, মৃন্ময় কান্তিনাথ, তাপস নাথ, সঞ্জীব রায়, সুব্রত দাস, নিশীথ দাস, বাদল লোধ এবং আমি। তাছাড়া ছিলেন মনিকা ভট্টাচার্য। আমাদের সঙ্গে মঞ্চে ছিলেন মঞ্চ নির্দেশনায় সুবল গোস্বামী এবং আলোক নির্দেশনায় ছিলেন বাদল লোধ, রূপসজ্জায় ছিলেন লাভলীনাথ চৌধুরী। আমাদের গোটা টিম
যথেষ্ট পরিশ্রম করেছে, এই পুরস্কারগুলো চিনিয়ে এনেছে। এর জন্যে আমি মনে করি এটা ধর্মনগরের জন্যে, ত্রিপুরার জন্য একটা সুসংবাদ। এর জন্যে সবার সাথে শেয়ার করলাম। পাশাপাশি সময়ে আসামের নগাঁওয়ে বাঙালি সমাজ আয়োজিত উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতায় পঞ্চম বৈদিক মঞ্চস্থ করে বিমল বন্দ্যোপাধ্যায়ের রচিত মিলনদেব নির্দেশিত নাটক একটি অবাস্তব গল্প। ওখানেও শ্রেষ্ঠ সহ অভিনেতার পুরস্কার পায় পঞ্চম বৈদিকের নিশীথ দাস। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।